কল্পনা করুন আপনি একজন সম্পূর্ণ স্বাধীন মানুষ। নিজের পরিবার, নিজের কাজ, সমাজে সম্মান সবকিছুই আছে আপনার হাতে। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। আপনাকে এমন এক নরকে ঠেলে দেওয়া হলো যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। আপনি হয়ে গেলেন অন্যের সম্পত্তি, এক জীবন্ত যন্ত্র যাকে কিনে বিক্রি করা যায়, মারধর করা যায়, শোষণও করা যায়। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার গল্প 12 ইয়ার্স এ স্লেভ, যেটা দেখার পর আপনি মনে মনে ভাববেন যে আপনার জীবনের বর্তমান অবস্থা যেমনই হোক না কেন আপনি অনেক ভালো আছেন। সিনেমার প্রধান চরিত্র সলোমন নর্থাপ নিউ ইয়র্কের সারাটোগা স্প্রিংসে বসবাস করতেন। তিনি ছিলেন একজন শিক্ষিত, সুশীল এবং প্রতিভাবান বেহালা বাদক। বেহালা বাজানোর দক্ষতার কারণে শহরের বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হতো। তার পরিবার ছিল সুখী, স্ত্রী অ্যান নর্থাপ এবং 2 সন্তান মার্গারেট ও অ্যালানজো। তারা সবাই মিলে এক শান্তিপূর্ণ সম্মানজনক জীবন কাটাচ্ছিলেন। 1840-এর দশকে আমেরিকায় দাস প্রথা আইনগতভাবে চালু থাকলেও উত্তর আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় কালো মানুষদের মধ্যে অনেকে স্বাধীন ছিলেন। কিন্তু দক্ষিণ আমেরিকার অনেক অঙ্গরাজ্যে তখনও দাসপ্রথা ছিল ভয়ঙ্কর রূপে বিদ্যমান। একদিন সলোমনের জীবনে প্রবেশ করে 2 অচেনা মানুষ, মেরিল ব্রাউন এবং অ্যাব্রাম হ্যামিল্টন। তারা নিজেদেরকে সার্কাস পারফর্মার হিসাবে পরিচয় দেয়। তারা সলোমনের বেহালার প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং একটি দারুণ প্রস্তাব দেয়। তাদের সাথে যদি সলোমন কিছুদিন ভ্রমণ করে বেহালা বাজায় তাহলে তারা তাকে রোজ $70 দেবে এবং পারফরমেন্সের দিন $250 দেবে। এই টাকাটা তখনকার সময় অনেকটাই ছিল। সলোমন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও টাকার প্রলোভন আর তাদের মিষ্টি কথায় রাজি হয়ে যায়। স্ত্রীর কাজের জন্য শহরের বাইরে যাওয়ার সুযোগে সলোমন ভাবে কয়েকদিনের কাজ করে যদি কিছু বাড়তি টাকা রোজগার করা যায় তাহলে ক্ষতি কি। কিন্তু তিনি জানতেন না এটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। ওরা সলোমনকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে যায়। এক রাতে ডিনারের সময় সলোমনকে একটা রেস্টুরেন্টে মদ খাওয়ানো হয়। তিনি বুঝতেই পারেননি মদের মধ্যে অচেতন করার ওষুধ মেশানো হয়েছে, যেটা খেয়ে সলোমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। চোখ খুলতেই তিনি দেখলেন তার হাত পা বাঁধা এক অন্ধকার ঘরে শুয়ে আছে সে তখন বুঝতে পারে যে কালকে রাতে সেই ড্রিঙ্কেই তারা কিছু মিশিয়ে দিয়েছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে সেখানে 2জন লোক আসে। সে তাদেরকে বলে যে আমি একজন স্বাধীন মানুষ, আমি কোনো দাস নয়। কিন্তু উত্তর আসে যে তুমি নিউ ইয়র্ক থেকে আসোনি, তুমি জর্জিয়ার একজন দাস যে পালাচ্ছিলে, তাই আমরা তোমাকে ধরে এনেছি। কিন্তু সলোমন সেটা স্বীকার না করলে তাকে কোনো কারণ ছাড়াই অনেক মারা হয়। তাকে এত মারা হয় যে তার পিঠের চামড়া অনেক গভীরভাবে ক্ষত হয়ে যায়। সেখানে তার সাথে আরও 2জন পুরুষ এবং একজন মহিলা ও তার 2 বাচ্চাকেও রাখা হয়েছিল। পরে তাদেরকে দাস কেনাবেচার বাজারে নিয়ে যাওয়ার জন্য একটা জাহাজে তোলা হয়। সেখানে সলোমন তার মতনই একজন অসহায় মানুষ যাকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কাছে গিয়ে বলে যে তারা সবাই যদি একসাথে প্রতিবাদ করে তাহলে তারা হয়তো স্বাধীন হতে পারবে। কিন্তু সে তার উত্তরে জানায় স্বাধীন হওয়ার থেকে তাদের কাছে বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার। কেউ কিছুর প্রতিবাদ করলে তাকে খুব নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয়। সলোমন এই কথাগুলো শুনে বুঝতে পারে যে তার পরের জীবন অনেকটাই কঠিন হতে চলেছে। রাতে ঘুমানোর সময় জাহাজের মালিক ওদের মধ্যে একজন মেয়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে, তাই একজন সেটার প্রতিবাদ করতে গেলে তাকে সেখানেই মেরে দেওয়া হয়। সকালে সেই মৃত ব্যক্তির লাশকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এখানে দাসদের জীবনের কোনো মূল্যই নেই, তারা তাদের কাছে পশুর মতো। জাহাজ থেকে নামিয়ে সবার নাম ধরে ডাকা হয়। যাদের নাম ডাকা হচ্ছিল তারা একে একে দাঁড়াচ্ছিল, কিন্তু প্ল্যাট নাম ডাকা হলে কেউ দাঁড়ায় না। যে নাম ডাকছিল সে সলোমনের কাছে এসে তাকে মেরে বলে যে তার নাম ডাকা হচ্ছে, তাও সে কেন দাঁড়ায়নি। উত্তরে সে জানায় তার নাম প্ল্যাট নয়, সলোমন। কিন্তু সেই ব্যক্তি তাকে আবার মেরে বলে আজ থেকে তোমার নাম প্ল্যাট। এরপর তাদেরকে স্নান করিয়ে একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্যবসায়ীরা লাইনে দাঁড়ানো কৃষ্ণাঙ্গ মানুষদের পরীক্ষা করবে। কারো দাঁত দেখা হচ্ছে, কারো শরীর দেখা হচ্ছে, যেন পশু কেনা বেচার একটা বাজার। এক নারী দাসীকে তার সন্তানদের থেকে আলাদা করে বিক্রি করা হলো। সেই দাসী তার মালিককে অনুরোধ করে তাকে যেন তাদের বাচ্চাদের থেকে আলাদা না করা হয়, তার সাথে তার বাচ্চাদেরও সে যেন কিনে নেয়। কিন্তু যে বিক্রি করছিল সে ওই বাচ্চাগুলোকে দিতে চায় না। এইভাবে সেই বাচ্চা এবং তার মাকে আলাদা করে দেওয়া হয়। মায়ের কান্না, সন্তানের আর্তনাদ
মনকে কাঁপিয়ে দেয়। কিন্তু ব্যবসায়ীদের কাছে এগুলো ছিল কেবল পণ্যের লেনদেন। সেই বাচ্চাগুলোর মাকে যে কিনেছিল সেই সলোমনকেও কিনেছিল। তার নাম উইলিয়াম ফোর্ড। ফোর্ড ছিলেন তুলনামূলকভাবে একজন মানবিক মালিক। তিনি বাইবেল পাঠ করতেন এবং দাসদের সাথে ভালো ব্যবহারও করতেন। সলোমনের সাথে আরও অনেকজনকেই ফোর্ড কিনেছিল, যাদেরকে দিয়ে জঙ্গলের গাছ কাটানো, সেগুলোকে নিয়ে যাওয়া ও অন্যান্য ছোটোখাটো কাজও করানো হতো। একদিন ফোর্ডের জমির পরিবহন ব্যবস্থা নিয়ে সমস্যা তৈরি হয়। দাসদের ওপর যে নজর রাখত তার নাম ছিল জন। সে সেটার সমাধান করতে পারেনি, কিন্তু সলোমন নিজে একটি নতুন সমাধান বার করে। সে প্রস্তাব দেয় কাঠ বহনের জন্য নদীপথ ব্যবহার করা যেতে পারে। ফোর্ড মুগ্ধ হয়ে সেই পদ্ধতি অবলম্বন করে এবং তাতে তার ব্যবসা অনেক লাভবান হয়। এর জন্য ফোর্ড সলোমনকে একটা ভায়োলিন গিফট করে, কারণ সে খুব ভালো ভায়োলিন বাজাতে পারত। কিন্তু এর ফলে জন হিংসায় রেগে যায়, কারণ সলোমনকে ফোর্ড অনেক সম্মান দিয়েছিল। এরপরে একদিন জন অযথা সলোমনের ওপর রাগ ঝাড়তে থাকে, কিন্তু সলোমন নিজের সম্মান বাঁচাতে প্রতিরোধ করে। সে রাগে জনকে মারতে থাকে। এখানেই বিপদ ঘটে। জন ক্ষিপ্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পরে তার সাথে আরও দুজনকে নিয়ে আসে সলোমনকে হত্যা করবে বলে। তারা সবাই সলোমনের গলায় দড়ি বাঁধে ফাঁসি দেওয়ার জন্য। তখনই একজন লোক সেখানে এসে তাদেরকে বন্দুক দেখিয়ে বলে সলোমনকে ছেড়ে দেওয়ার জন্য। সে বলে দাসদের এখন অনেক দাম, তাই তাদেরকে এইভাবে মারা যাবে না। কিন্তু সেই লোকটিও সলোমনকে পুরোপুরি ছাড়েনি। সে সলোমনকে গলায় দড়ি বেঁধে এমনভাবে ঝুলিয়ে রাখে যাতে সে পুরোপুরি মারা না যায়। সে কেবলমাত্র নিজের পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে সামান্য শ্বাস নিতে পারছিল। এইভাবে তাকে ঘন্টার পর ঘন্টা ছেড়ে দেওয়া হয়। সলোমনের আশেপাশে অনেক দাসী ঘোরাফেরা করছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করার সাহস পাচ্ছিল না। ফোর্ড এই খবরটা পেলে দ্রুত সেখানে এসে সলোমনকে উদ্ধার করে। ফোর্ড জানতো জন থামবে না, বদলা নেবে। তাই সলোমনের সুরক্ষার জন্য ফোর্ড শেষ পর্যন্ত তাকে অন্য এক দাসপ্রভুর কাছে বিক্রি করে দেয়। ফোর্ডের হাত থেকে বিক্রি হওয়ার পর সলোমন এসে পড়ল এক দানবীয় মানুষের হাতে, যার নাম এডউইন এপস। এপস ছিল তুলোর ব্যবসায়ী। তার বিশাল জমিতে অনেক দাস দিনরাত কাজ করত। তাদের জন্য নিয়ম ছিল ভোরে উঠে মাঠে যেতে হবে, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত একটানা কাজ করতে হবে। প্রতিদিন একজন দাসকে কমপক্ষে 100 পাউন্ড তুলো তুলতে হবে। যদি কোটা পূর্ণ না হয় তবে শাস্তি হিসাবে পেতে হবে ভয়ঙ্কর চাবুকের ঘা। এপস বিশ্বাস করত দাসরা মানুষ নয়, তারা কেবল কাজের যন্ত্র, আর এই যন্ত্র চালানোর একটাই উপায় আছে, চাবুক। এপসের সবচেয়ে প্রিয় দাসী ছিল প্যাটসি। কিন্তু এখানে প্রিয় মানে কোনো সম্মান নয়, বরং নির্যাতনের কেন্দ্রবিন্দু। প্যাটসি ছিল পরিশ্রমী, দ্রুত তুলো সংগ্রহ করতে পারত, এমনকি অন্যদের থেকেও বেশি কাজ করত। কিন্তু এপস তার প্রতি বিকৃত আসক্তি তৈরি করেছিল। সে প্রায়ই প্যাটসিকে রাত্রেবেলা জোর করে ডাকত এবং তার উপর যৌন নির্যাতন চালাত। অন্যদিকে এপসের স্ত্রী মেরি এপস ভীষণ ঈর্ষান্বিত ছিল। সে প্যাটসিকে ঘৃণা করত, কারণ জানত তার স্বামী আসলেই ওই দাসীকে ব্যবহার করছে। ফলে প্যাটসির ওপর দ্বিগুণ যন্ত্রণা নেমে আসত। একদিন রাতে যখন সব দাসেরা সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল, ঠিক তখন এপস এসে সবাইকে জাগিয়ে দেয়, কারণ তাদের এখন নাচ গান করে সবাইকে মুগ্ধ করতে হবে। নাচ গান কিছুক্ষণ চলার পর মেরি এপস সেখানে চলে আসে। ঈর্ষার কারণে নিজের হাতে প্যাটসির মুখে একটা কাঁচের বোতল ছুঁড়ে মারে। রক্তাক্ত অবস্থায় প্যাটসি মাটিতে পড়ে যায়। পরের দিন প্যাটসি আবারও ওই অবস্থায় মাঠে কাজ করতে বাধ্য হয়। সেদিন সকালে সলোমনকে মেরি এপস বাজারে পাঠায়। যাওয়ার পথে সলোমন পালানোর চেষ্টা করে। সে দৌড়ে একটা জঙ্গলের দিকে গেলে সে দেখে এক ভয়ানক দৃশ্য। সেখানে সে দেখে দুজন দাসকে অন্য একজন মালিক শাস্তি হিসাবে ফাঁসি দিতে যাচ্ছিল। সেই মালিকটি সলোমনকে সেখানে দেখে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। উত্তরে সলোমন জানায় যে তার মালিক তাকে বাজারে পাঠিয়েছে। তখন ওই লোকটি সলোমনের গলায় বাঁধা একটা জিনিস দেখে বুঝে যায় যে সে এপসের দাস, কারণ সব দাসীদেরই একটা করে চিহ্নিত করার জন্য লকেট দেওয়া থাকতো। তারা তখন তাকে ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার সময় তার সামনেই ওই দুটো দাসকে ফাঁসি দেওয়া হয়। এই দৃশ্য সলোমনকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এরপরে একদিন রাতে ঘুমানোর সময় প্যাটসি এসে সলোমনের সামনে হাত জোড় করে বলে, আমাকে মেরে ফেলো, দয়া করে আমাকে শেষ করে দাও। প্রতিদিন এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু সলোমন তা করতে পারে না। সে শুধু বলে, একদিন সব শেষ হবে, কোনো না কোনো দিন মুক্তি আসবেই।
2 বছর একভাবে এপসের তুলো চাষে অনেক ক্ষতি হয়, তাই সে কিছুদিনের জন্য তার সমস্ত দাসদের অন্য জায়গায় ভাড়া দিয়ে দেয়। তারা যেন এক প্রকার পণ্য, তাদেরকে একজন জাজ ভাড়া নেয়, সেখানে তাদেরকে ফসল কাটার কাজ করতে হতো। কিছুদিন পর এপস আবার তার সব দাসদের ফিরিয়ে আনে, কিন্তু তারা সেখানে এসে দেখে যে একজন শ্বেতাঙ্গ মানুষকেও দাস হিসাবে রাখা হয়েছে, যার নাম আর্মসবি। সলোমন একদিন 100 পাউন্ডের থেকে কম তুলো সংগ্রহ করেছিল, তাই তাকে শাস্তি হিসাবে পেতে হয়েছিল চাবুক। সলোমনের সাথে আর্মসবিয়ের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সলোমন একদিন রাতে তাকে জানায় যে সে একটা চিঠি লিখবে, সেটাকে পোস্ট করে দিতে হবে। তবে তার বদলে সলোমন এতদিন খেটে যে টাকা উপার্জন করেছিল সব দিয়ে দেয়। সে রাজি হয়ে যায়, কিন্তু আর্মসবি সলোমনের সাথে বিশ্বাসঘাতকতা করে। এপস সলোমনের সব পরিকল্পনার কথা জেনে যায়, তাই তার কাছে হাতে ছুরি নিয়ে এক রাতে মদ্যপ অবস্থায় আসে। সে তাকে বলে যে আমি শুনলাম তুমি নাকি চিঠি লিখছ এবং সেটা আর্মসবিকে দেবে। সলোমন তার উত্তরে জানায় যে আমি তো লেখাপড়া কিছুই জানি না, আর্মসবি আপনাকে মিথ্যে বলেছে যাতে সে আপনার বিশ্বাস জিতে আবার এখানকার সুপারভাইজার হতে পারে। আর্মসবি আসলে আগে ছিল এখানকার সুপারভাইজার, কিন্তু সে মদ্যপ অবস্থায় কিছু ভুল করার কারণে শাস্তি হিসাবে কিছুদিনের জন্য এপস তাকে দাস বানিয়ে রাখে। এপস সলোমনের সব কথা বিশ্বাস করে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সলোমন এত কষ্ট করে যে চিঠি লিখেছিল সেটাকে সে বড় দুঃখের সাথে পুড়িয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর প্যাটসিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এপস মনে করে যে সে পালিয়ে গেছে, তাই বাকি দাসদের তার কথা খুব নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদ করছিল। কিছুক্ষণ পর প্যাটসি ফিরে আসে, তাকে দেখে এপস ভীষণভাবে ক্ষিপ্ত ছিল। সে তাকে প্রশ্ন করে কোথায় গিয়েছিলে। তার উত্তরে সে জানায় সে পাশের একজন মালিকের কাছ থেকে সাবান আনতে গিয়েছিল, কারণ মেরি এপস তাকে সাবান ব্যবহার করতে দিত না, অথচ মাঠে কাজ করে তার শরীর ঘামে ও ময়লায় ভরে থাকতো। এপস তার কথা বিশ্বাস করে না, তাই সে সলোমনকে আদেশ দেয় তুমি নিজে হাতে প্যাটসিকে চাবুক মারো। সলোমনের শরীর কাঁপতে থাকে, কিন্তু এপস বন্দুক তাক করে বলে তুমি না মারলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। অসহায় সলোমন কাঁদতে কাঁদতে প্রথম আঘাত করে। প্যাটসির শরীর রক্তাক্ত হতে থাকে, সেই যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু এপস সন্তুষ্ট হয় না। সে নিজেই চাবুক নিয়ে এত ভয়ঙ্করভাবে আঘাত করে যে প্যাটসির পিঠ পুরো ছিঁড়ে রক্তে ভিজে যায়। এই ঘটনার পর সলোমন একা বসে থাকে, তার চোখ ভিজে যায়। সে ভাবে আমি একজন স্বাধীন মানুষ ছিলাম, অথচ আজ আমি অন্যের আদেশে নিজের সহদাসকে রক্তাক্ত করলাম। এটাই কি আমার জীবন? একদিন এপসের প্ল্যান্টেশনে এক নতুন মানুষ আসে, তার নাম স্যামুয়েল ব্যাস। সে ছিল কানাডার একজন কাঠমিস্ত্রি। সে এপসের জন্য কিছু নির্মাণ কাজ করতে এসেছিল। প্রথম দিন থেকেই দেখা গেল সে অন্যদের থেকে আলাদা। সলোমন লক্ষ্য করল ব্যাস কখনো দাসদের খারাপ ভাষায় গালি দেয় না, বরং সে প্রায় এপসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। একবার এপস বলছিল এই কালোদের আমরা যত খুশি ব্যবহার করতে পারি, এদের জন্মই হয়েছে দাস হিসাবে। তখন বেশ উত্তর দিল আমি এতে বিশ্বাস করি না। কোনো মানুষই আর একজনকে নিজের সম্পত্তি বানাতে পারে না, সব মানুষই ঈশ্বরের চোখে সমান। এই কথা শুনে সলোমনের বুক কেঁপে ওঠে। সে ভাবে এই লোকটা কি আমার প্রতি বিশ্বাস করবে? যদি আমি তাকে আমার আসল পরিচয় বলি তবে কি সে আমাকে সাহায্য করবে? কিন্তু এখানে একটা বড় ঝুঁকি ছিল, যদি ভুল করে ব্যাসও এপসকে গিয়ে বলে দেয় তাহলে সলোমনের জীবন শেষ, সে সঙ্গে সঙ্গে ফাঁসিতে ঝুলে যাবে। তাই কয়েকদিন ধরে সলোমন চুপচাপ দূর থেকে ব্যাসকে পর্যবেক্ষণ করতে থাকে। একদিন কাজের সময় সলোমন সাহস করে ব্যাসকে তার নিজের আসল পরিচয় জানায়। সে কাঁপতে কাঁপতে বলে আমার নাম সলোমন নর্থআপ, আমি নিউ ইয়র্কের একজন স্বাধীন মানুষ। আমাকে অপহরণ করে দাস বানানো হয়েছে। 12 বছর ধরে আমি বন্দী হয়ে আছি। প্রথমে ব্যাস অবাক হয়, সে মনোযোগ দিয়ে শোনে, কোনো অবিশ্বাসের চিহ্নই নেই, বরং সে বলে তুমি যদি সত্যি বলো আমি তোমাকে সাহায্য করতে পারি। সলোমনের চোখে জল এসে যায়। এতদিন পর প্রথমবার তার মনে হলো মুক্তি আসতে পারে। সে বেয়াসকে তার পরিবারের নাম ঠিকানা সব বলে দেয়। বেয়াস প্রতিশ্রুতি দেয় আমি এই চিঠি তোমার বাড়িতে পৌঁছে দেব, যত বিপদই আসুক আমি থামব না। এরপরে সলোমনের প্রতিটি দিনই আশা আর আতঙ্কের মিশ্রণে কাটতে থাকে। 1853 সালের এক সকাল, এপসের প্ল্যান্টেশনে স্বাভাবিক দিনের মতোই কাজ চলছিল। সলোমন তখন মাঠে কাজ করছিল। একজন এসে তাকে ডেকে বলে তোমাকে কেউ খুঁজছে। সে অবাক হয়ে গিয়ে দেখে শেরিফ দাঁড়িয়ে আছে, হাতে তার কাগজ। শেরিফ তাকে জিজ্ঞাসা করেন তুমি কি সলোমন নর্থআপ?
সলোমনের চোখে জল আসে। সে কাঁপা গলায় বলে, হ্যাঁ, আমি সলোমন। এই ঘটনা দেখে এপস পাগলের মতো চিৎকার শুরু করে। সে বলে, না, এটা মিথ্যা, আমি ওকে যেতে দেবো না। কিন্তু আইনের সামনে এপস অসহায়। সলোমন বুঝল আজ সত্যি তার স্বাধীনতার দিন। যাওয়ার আগে সলোমন প্যাটসির দিকে তাকায়। প্যাটসি তখন চোখের জল ফেলছে। সে কাঁপা গলায় বলে, আমাকে ভুলে যেও না। সলোমনের বুকটা হুহু করে ওঠে। সে জানে প্যাটসি আর মুক্তি পাবে না, কিন্তু নিজের অসহায়তা তাকে ছিন্ন ভিন্ন করে তোলে। সলোমন শুধু মাথা নত করে চলে যায়। লম্বা যাত্রার পর অবশেষে সলোমন নিউ ইয়র্কে পৌঁছায়। তার বাড়ির সামনে দাঁড়িয়ে সে এক গভীর শ্বাস নেয়। দরজা খোলা মাত্র তার স্ত্রী সন্তান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। 12 বছর পর এই মিলন ছিল স্বপ্নের মতো। সলোমন শুধু কাঁদছিল। এই সিনেমা আমাদের শেখায় স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি জন্মগত অধিকার। অন্যায়কে সহ্য করা মানে অন্যায়কে বাড়তে দেওয়া। এবং সবচেয়ে বড় শিক্ষা, মানুষকে যতই শৃঙ্খলে বাঁধা হোক, তার মনের স্বাধীনতাকে চিরদিন আটকে রাখা যায় না। আজ আমরা হয়তো দাসপ্রথার শিকলে নেই, কিন্তু সমাজে এখনও আছে বৈষম্য, শোষণ আর অমানবিকতা। কখনো গরিব ধনী, কখনো জাতি ধর্ম, কখনো নারী পুরুষ। অন্যায়ের রূপ আজও পাল্টায়নি। সলোমনের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের ভেতরেই দায়িত্ব আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। যদি আপনি চান আমরা একসাথে সত্য ঘটনা নিয়ে আরও গভীর আলোচনা করি, তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার এই কণ্ঠকে পৌঁছে দিতে পারে হাজারো মানুষের কাছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কাছে স্বাধীনতার মানে কি? এটা কি শুধু বাঁধনমুক্ত জীবন, নাকি প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস? আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।